রুদ্র এসেছে কিছুক্ষণ আগে। এসেই নাসরিন বেগমকে কফি আনতে বলেছে। আসামাত্র অরুর সাথে একটা কথাও বলেনি রুদ্র। মাথা হয়তো ব্যথা করছে রুদ্রের, তাই বারবার তার বাম হাত উঠে যাচ্ছে কপালের মাঝে। অরু জিজ্ঞেস করতে চেয়েও করছে না, কি দরকার? ভালো করতে যেয়ে আবার বিপাকে পড়বে, দরকার নেই। এই ভেবে চুপচাপ বসে রইল চেয়ারে। মনের মধ্যে অজানা এক ভয় খেলা করছে। অরিন ফোন দিয়েছিল, এই কথা যদি রুদ্র জানতে পারে খেয়ে ফেলবে। অরু একবার রুদ্রকে নিজে থেকে সব বলে দিতে চাইল, কিন্তু পর মুহূর্তে থেমে গেল ভাবনা। থাক, খাল কেটে কুমির আনতে হবে না। এমনিতেই বাঘের খাঁচে বন্দি যখন, তখন কিছু হয়ে যেতে পারে। ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে পারে। অরুর মনে হলো সে পাগল হয়ে যাবে। এত কিছু কি তার এই ছোট মাথায় ঢুকতে পারে? তার মাথা ঝিমঝিম করছে। এখন মনে হচ্ছে তারও কড়া চায়ের প্রয়োজন। কালকে কিন্তু ক্লাস আছে। গম্ভীর কণ্ঠটি ভেসে আসলো অরুর কানে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। রুদ্র চোখ বুজে শুয়ে আছে। অরু শান্ত কণ্ঠে বলল, জানি, মনে আছে। তাহলে ঘুমাচ্ছ না কেন? নাকি গত রাতের মতো আজও কি প্যাঁচার মতো জেগে থাকার ইচ্ছে আছে আর আমাকে জাগিয়ে রাখার পরিকল্পনা করছ? আবার খোঁচে মারল রুদ্র। অরু মুখ ফুলিয়ে বলল, মোটেও না, আমি ঘুমাবো, একটু পড়ছিলাম তাই দেরি হয়ে গেছে। এক অক্ষর তো তোমার মুখ থেকে শুনতে পারলাম না। আমি মনে মনে পড়ছিলাম, তাই শুনতে পাননি। তাড়াতাড়ি উত্তর দিল অরু। রুদ্র মুচকি হেসে বলল, বিশ্বাস হয় না। সকাল হয়েছে, অনেকক্ষণ হয়েছে। রুদ্র এখনো ঘুমিয়ে আছে। রাতে ঘুমোতে দেরি হয়েছে। মাথা ভীষণ ধরেছিল। কফিতেও কাজ হয়নি। 2 কাপ খাওয়ার পর অরুই নাসরিন বেগমকে কফি আনতে বারণ করে এবং রুদ্রের উদ্দেশ্যে বলে ওঠে, ইহা কফি, কোনো শরবত নয় যে আপনি 1 গ্লাস শেষ করেই আরেক গ্লাস ধরছেন। মাথা ব্যথা হলে ওষুধ খান, নয় মলম লাগান। রুদ্র কথাগুলো শুনে কিছু বলল না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অরুর দিকে। ঠোঁটের কোণে হঠাৎ হাসি। অরুর কটমট চাহনি হঠাৎ নমনীয় হয়ে আসলো। রুদ্রর হাসির কারণ সে বুঝতে পেরেছে। এতখানি অধিকার বোধ কিভাবে আসলো তার মধ্যে? রুদ্র কিছু বলল না। সেও কি পছন্দ করছে তার রুদ্রের ওপর যে অধিকার খাটানো? হয়তো। তাই তার ঠোঁটে হাসির সৌন্দর্য ফুটল। অরু নিচের ঠোঁট কামড়াতে লাগলো। রুদ্র খাট ছেড়ে উঠে দাঁড়ালো। অরুর কাছে এসে দাঁড়ালো। অরু এক কদম পিছিয়ে যেতে চাইল, অমনি রুদ্র তার বলিষ্ঠ বাহুতে অরুর কোমর আঁকড়ে ধরল। অরু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। রুদ্র তার নিত্য অভ্যাসে পরিণত হওয়া কাজটি করল। অরু শক্ত করে খোপা কড়া চুল এক ঝটকায় খুলে দিল। সিল্কি ও হেভি চুলগুলো একসঙ্গে ছড়িয়ে পড়ল। অরু নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না। সে জানে এই চেষ্টা তার বৃথাই যাবে। রুদ্র যতক্ষণ তাকে নিজের ইচ্ছায় না ছাড়ে, ততক্ষণ অরু তার সব শক্তি ব্যবহার করলেও এই বাহুদয়ের আবদ্ধ থেকে সে বেরোতে পারবে না। রুদ্র অরুর পানে ঝুঁকে নিজের বাম হাত ঘাড়ের পিছনে নিয়ে আরো শক্ত করে আবদ্ধ করে নিল। অরুর শরীর অসাড় হয়ে আসলো। চোখ বুজে আসলো। নিজের ঠোঁটে রুদ্রের ঠোঁটের স্পর্শ পেতে অরুর শরীরে শিহরণ বয়ে গেল। অরু রুদ্রকে শক্ত করে জড়িয়ে নিল। কতক্ষণ এমন মুহূর্ত বয়ে গেছে অরু বা রুদ্র কারোরই খেয়াল নেই। অনেকক্ষণ পর রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। অরু তখনও রুদ্রকে জড়িয়ে আছে বুকের মাঝে, মুখ গুজে দাঁড়িয়ে আছে। লজ্জায় মুখ তুলে তাকাতে পারছে না। রুদ্র অরুর মুখ তুলে ধরল, চোখে চোখ রাখল। দুইজনের দৃষ্টি গভীর, একে অপরকে বলে দিচ্ছে না বলা অব্যক্ত ভালোবাসাগুলো। রুদ্র অরুর চুলগুলো ঠিক করতে করতে তার হাসকি কণ্ঠে বলল, নাও আই ডোন্ট নিড এনি মেডিসিন। তোমার এই ঠোঁটের মিষ্টি ভালোবাসা আর তোমার এই মিষ্টি সুগন্ধ আমাকে শান্ত করে দেওয়ার জন্য যথেষ্ট। অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে হবে, না হলে কালকে উঠতে পারবে না বলে রুদ্রের বাহুদয়ের আবদ্ধ থেকে নিজেকে ছাড়িয়ে খাটের উপর যেয়ে শুয়ে পড়ল। রুদ্র ওর তাড়াহুড়ো দেখে ঠোঁট কামড়ে হাসল। রুদ্র পাশে যে বসেছে। এমন সময় অরু ধরাম করে উঠে বলে, মাথা ব্যথা যদিও কমে যায়, তারপর একটা ওষুধ খেয়ে ঘুমান প্লিজ। রুদ্রের কোনো প্রতিক্রিয়ার জন্যে ওরু অপেক্ষা করল না। যত তাড়াতাড়ি বলল তার থেকেও বেশি তাড়াহুড়ো করে শুয়ে পড়ল। রুদ্র আস্তে করে অরুর কানের কাছে ফোন নিয়ে ফিসফিস করে বলল, ওকে যান।
অরুর সঙ্গে সঙ্গে কম্বল মুড়ি দিয়ে একদম উছড়ে গেল। রুদ্র শব্দ করে হাসল। সকালের মিষ্টি রোদ রুদ্রের মুখে এসে পড়তেই রুদ্রের ঘুমে বাধা পড়ল। কিছুটা নড়ে চড়ে উঠল। আস্তে আস্তে চোখ খুলে ঝাপসা দৃষ্টিতে নিজের বাম পাশে তাকালো। অরু নেই, উঠে গিয়েছে হয়তো। রুদ্র কাঁধ ঘুরিয়ে সোজা হয়ে বসল। বসতেই চোখ পড়ল ড্রেসিং টেবিলের সামনে বসে থাকা অরুর দিকে। সাদা চিকেন কারি ড্রেস পরেছে, সাথে সাদা শিপনের ওড়না। চুলগুলো ছাড়া, চুলের আগা দিয়ে টপ টপ করে জল বেরোচ্ছে। ভিজিয়ে দিয়েছে সম্পূর্ণ পিঠ থেকে কোমর, স্পষ্ট দৃশ্যমান। হয়তো কেবলই শাওয়ার নিয়ে বেরিয়েছে। রুদ্র কিছুক্ষণ সেই দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। যতই অরু তার বউ হোক না কেন, এমনভাবে পারমিশন ছাড়া সে থাকা উচিত নয়। রুদ্র পায়ের ওপর থেকে কম্বল সরিয়ে উঠে দাঁড়ালো। উঠে খাকারি দিয়ে নিজের উপস্থিতি টের পাইয়ে দিল অরুকে। অরু গলা খাকারির শব্দে পিছনে ঘাড় ঘুরিয়ে চাইল। রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। অরু আজ চোখে গাঢ় কাজল পড়েছে, ভেজা চুলগুলো সামনে দিয়ে জল গড়িয়ে পড়ছে। রুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার যেন দম বন্ধ হয়ে আসছে। রুদ্রকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে ভুরু কুঁচকে তাকালো। রুদ্র নিজের হুঁশ ফিরে পেতে তাড়াতাড়ি করে বলল, সুন্দর লাগছে জান। অরুর চোখ বড় হয়ে গেল। তাহলে এতক্ষণ তাকিয়ে তার সৌন্দর্য দেখছিল রুদ্র? অরু লাজুক মুখ করে প্রশংসার প্রতি উত্তরে বলল, ধন্যবাদ। রুদ্র মাথা নিচু করে বাম হাত দিয়ে মাথার চুলকে মুচকে হেসে বলল, ওয়েলকাম জান। কিন্তু তুমি এখন এই ড্রেস চেঞ্জ করবা কেন? হতভম্ব হয়ে গেল এক নিমেষে অরুর মুখ। রুদ্র মাথা উঁচু করে অরুকে নিজের কাছে টেনে নিল। আচমকা রুদ্রের এহেন হ্যাঁচকা টানে কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না অরু। রুদ্র অরুর কোমর শক্ত করে জড়িয়ে হাসকি কণ্ঠে বলল, কারণ তুমি একটু বেশি হট হয়ে গেছ, যেটা কিনা আমার জন্য ঠিক আছে, কিন্তু আমি অন্য কেউকে তা ফিল করুক তা দেব না। তাই বেশি কথা না বাড়িয়ে সেন্স করো। অরু লজ্জা পাবে নাকি রাগ দেখাবে বুঝতে পারল না। অস্ফুটে স্বরে বলল, কিন্তু। অরু আর তার বাক্য শেষ করতে পারল না। রুদ্র তার গোলাপি ঠোঁটের ওপর নিজের তর্জনী বিদ্যমান করল আর ইশারায় একটা কথা বলতে বারণ করে দিল। তারপর নিজের আঙুল সরিয়ে বলল, আমি ফ্রেশ হতে যাচ্ছি, তুমি চেঞ্জ করে ফেলো। এসে দেখি তুমি চেঞ্জ করনি, তাহলে আমি বাধ্য হব তোমাকে নিজ দায়িত্বে চেঞ্জ করে দিতে। আশা করি তুমি সেটা চাও না। বলে মুচকি হেসে ওয়াশরুমে ঢুকল। অরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আবার সোজাসুজি হুমকি। অরু দাঁতে দাঁত চেপে ফুলতে শুরু করল। রুদ্র ফ্রেশ হয়ে ফিরিয়ে দেখল অরু চেঞ্জ করে নিয়েছে। এবার পড়েছে একদম অপোজিট কালারের জামা, কালো। রুদ্র দেখে আসলো। এতেও অসম্ভব সুন্দর লাগছে তার অরুকে। অরু রুদ্রকে খেয়াল করেনি। সে আপনি মনে নিজের বইপত্র গোছাচ্ছে ব্যাগে। রুদ্র চুপচাপ করে অরুর পিছনে এসে অরুকে জড়িয়ে ধরল। অরু এক মুহূর্তের জন্য ছটফট করে উঠল। পিছনে ঘাড় ফিরিয়ে রুদ্রকে দেখতেই তার ছটফটানি একদম স্থির হয়ে এলো। রুদ্র অরুর ঘাড়ের উপর মাথা রেখে হাসকি স্বরে বলল, ওয়াও, আর ইউ সো বিউটিফুল বেবি। অরুর হেক্সকি উঠে গেল। লোকটা সকাল সকাল উঠে কি শুরু করলো? অরু বিরক্ত মুখ নিয়ে বলল, জানি না, সারণ দেরি হয়ে যাচ্ছে। ভার্সিটিতে কি যাবে না? যাব তো। তাহলে রেডি হচ্ছেন না কেন? আর ব্রেকফাস্ট করতে হবে না? আমি সকালে ব্রেকফাস্ট করি না সোনা। অরু তাড়াতাড়ি করে নিজেকে রুদ্রের কবল থেকে ছাড়িয়ে সোজা হয়ে রুদ্রের মুখোমুখি তাকালো। রুদ্রের চোখে মুখে হাসির রেশ আর অরুর চোখে মুখে অসম্ভব বিরক্তির রেশ। সে বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, খাবার খাবেন কেন? আমার মাথা খাবেন। তা খেলেই তো আপনার পেট ভরে যায়। অন্য কিছু খেতে হবে কেন, তাই না? সরুন সামনে থেকে। রাগে হঠাৎ এমনভাবে ফেটে পড়ার কারণ রুদ্র ঠিক বুঝতে পারল না। তার বউ এমনভাবে কথা বলতে পারে তা আগে তো সে বোঝেনি। অরু চলে যাচ্ছে। রুদ্র অরুর হাত খপ করে চেপে ধরল। অরু রাগান্বিত চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র ঠোঁট কামড়ে হেসে ফেলল। আজকে দেখছি তোমার মাথা বাদেও এমনি খাবার খেতে হবে। আমাদের দুইজনের বিয়ের বিষয়ে ভার্সিটির কেউ জানে না, তাই আমার মতে তাদের না জানানোই ভালো। গাড়ির সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল অরু। রুদ্র গাড়ি চালাতে শুরু করেছে। অরুর কথা শুনে তার দিকে ফিরে চাইল। মুখে প্রশস্ত হাসি নিয়ে বলল, কেন সোনা, এত বড় খুশির খবর তোমার ফ্রেন্ডস অ্যান্ড আমার কলিগরা জানবে না?
তা কি করে সম্ভব? সম্ভব, আর আমি এই বিষয়ে সবাইকে বোঝাতে পারবো না। কিভাবে হলো, কেন হলো, এসব প্রশ্ন তো আর আপনার কাছে এসে করবে না, সবাই ধরবে আমাকে। তাই বলছি, কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। একদমে কথাগুলো বলা শেষ করে বড় বড় করে নিঃশ্বাস নিল অরু। রুদ্রর সামনে তাকে ড্রাইভিং করছে। ওকে, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। অরুকে আশ্বাস দিয়ে বলল রুদ্র। অরু আর কিছু বলল না। ব্যাগের থেকে ফোন বের করে হাতে নিয়ে কি যেন করতে লাগলো। রুদ্র সেই দিকে সে একবার হাসলো, তারপর সে ড্রাইভিংয়ে ফোকাস করলো। সব কোথায়? বাড়ি ফাঁকা কেন? হঠাৎ পুরুষালী গলা পেয়ে বিথি রুমের থেকে বেরিয়ে আসলো। পিছন পিছন ইভানও এলো বেরিয়ে। বাবাকে দেখে উৎসাহিত ইভান এক দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে এক লাফে বাবার কোলে। বিথি তড়িঘড়ি করে নেমে এলো। স্বামীকে কতদিন পর দেখছে। লম্বা দৃঢ় দেহ, শ্যামলা চাহনি, কঠিন চোয়াল, তীক্ষ্ণ চোখ, ঠোঁটে ফুটে রয়েছে এক হাসি। ছেলেকে কোলে নিয়ে নরম দৃষ্টিতে বিথির দিকে তাকালো তোহান। বিথির হাসি যেন ধরছে না। ঠোঁট কামড়িয়ে বলল, মনে পড়েছে আমাকে? কই না তো, আমি তো আমার ইভানের জন্য এসেছি, বলে ফিক করে হাসলো তোহান। ছেলের গাল আলতে করে টেনে বিথির দিকে তাকালো। বিথির মুখ গোমড়া করে রয়েছে, একদম বাচ্চাদের মতো। তোহান মাঝে মধ্যে ভাবে তার ছেলে বিথির থেকে বেশি ম্যাচিওর। কথায় কথায় বিথি যেভাবে কেঁদে দেয় তার ইভানও করে না। বিথি ফোঁসফোঁস করে বলল, হ্যাঁ হ্যাঁ, ছেলেকেই তো মনে পড়বে, বউয়ের কি দরকার? যাও তাহলে ছেলেকে নিয়েই থাকো, আমি চললাম সন্ন্যাসী হতে, বলে মুখ ফিরিয়ে নিল। ইতিমধ্যে বাইরের কথাবার্তা কানে যেতেই রাবেয়া চৌধুরী ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন। জামাইকে দেখে উৎসাহিত কণ্ঠে বলে উঠল, তোহান, বাবা কখন এলে? শাশুড়িকে দেখে ইভানকে কোল থেকে নামিয়ে রাবেয়া চৌধুরীর সামনে যে দাঁড়িয়ে সালাম জানিয়ে হেসে বলল, এই তো মাত্র। তা দাঁড়িয়ে আছো কেন? বসো। আপনার মেয়ে তো আমাকে বসতে বলেনি মা, কিভাবে বসি বলেন তো? বিথির দিকে ইশারা করে দেখালো তোহান। বিথি তখনও বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। রাবেয়া চৌধুরী ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি তার মেয়ে জামাইকে খুব ভালো করে জানে। বিথিকে অন্য কেউ কিছু বললে বিথি তাকে আরও 3টি কথা শুনিয়ে দেয়, কিন্তু তোহান কিছু বললে বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে ওঠে। কখনো কখনো তো বাচ্চাদের মতো কাঁদেও। আর তোহান এই বিষয়ে মজা তোলে। রাবেয়া চৌধুরী মেয়ের দিকে এগিয়ে তোহানকে বলল, ওর কথা ধরো কেন তোহান? এইটা তো তোমারই বাড়ি, তোমাকে আবার বসতে বলতে হবে কেন? আর তুই? বিথিকে নিজের দিকে ফিরিয়ে বলল, বোকার মতো মুখ ফুলিয়ে রেখেছিস কেন? জামাই তো মজা করেছে, এতদিন পর দেশে এসে সবার সাথে তোর সাথে দেখা করতে এসেছে, আর তুই কিনা এইভাবে মুখ করে রেখেছিস? গাড়ি ভার্সিটির বেশ খানিক আগে নেমে পড়ল। সে চায় না কেউ তাকে রুদ্রের সাথে দেখুক। অরু সেখান থেকে হেঁটে ভার্সিটিতে যাবে। ডিপার্টমেন্টের ফ্লোরে উঠতেই সবার অদ্ভুত চাহনির শিকার হতে হলো অরুর। অরু কেমন যেন অস্বস্তি বোধ করছে সবার চাহনিতে। সবাই এইভাবে তাদের দিকে তাকাচ্ছে কেন? কি হয়েছে? অরু সেদিকে মাথা না ঘামিয়ে সোজা ক্লাসের দিকে অগ্রসর হলো। ক্লাসের সামনে সে থামতেই আয়েশা এসে অরুকে খপ করে ধরল এবং হাঁপাতে হাঁপাতে বলল, অরু, এইসব কি শুনছি? অরু অবাক হয়ে বলল, তুই কি শুনেছিস সেটা আমি কিভাবে বলবো? ওই রকম ভান করো যে তুমি কিছুই জানোই না। রুদ্র স্যারের সাথে তোর বিয়ে হয়েছে, আমাকে কেন বলিসনি? এই কথা অরুর কানে প্রবেশ করতেই চোখগুলো ছানাবড়া হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, তুই কিভাবে জানলি? তা নিয়ে কি বলেছে? আমি কিভাবে জানলাম মানে? এই খবর পুরো ডিপার্টমেন্টের জেনে গেছে। শিক্ষার্থীদের থেকে শুরু করে সকল টিচারের মুখে মুখে তোদের বিয়ের খবর। ওরও আরেকবার আকাশ থেকে পড়ল, কিভাবে সম্ভব? সারা ডিপার্টমেন্টের জানা? কে করলো এই কাজ? হঠাৎ অরুর চোখের সামনে ভেসে উঠল রুদ্রের সেই বিচিত্র হাসি। আর বুঝতে বাকি রইল না কাজটি কার। রুদ্রই তাহলে নিজের থেকে সরিয়েছে ব্যাপারটা। তাই তো অরু ভাবছিল রুদ্র তার কথা মতো সহজে কিভাবে শুনল, কিভাবে রাজি হয়ে গেল কাউকে কিছু না বলতে তাদের বিয়ের বিষয়ে। নিজের নিচের ঠোঁট কামড়ে আয়েশার দিকে তাকালো। আয়েশা ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে ওর দিকে, চোখে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন। কিভাবে উত্তর দিবে সেই সকল প্রশ্নে। তোমার জামাই তো আর আমার জন্য আসেনি, তিনি এসেছেন তার আদরের দুলালের জন্য, রাগে গজগজ করতে করতে বলল বিথি। মাথায় জ্বলছে আগুন,
দাঁতে দাঁত চেপে রাবেয়া চৌধুরীর দিকে চেয়ে বলল। তোহান কাছে এসে দাঁড়িয়েছে। তোহানকে রীতিমতো না দেখার ভান করে মুখ ঘুরিয়ে নিল। তোহান চাপা হাসল, নিজের শাশুড়ির দিকে তাকিয়ে ইশারা করলো। রাবেয়া চৌধুরী চোখের ইশারা বুঝতে পেরে বলল, তোহান তুমি ওর কথা শোনো না, তুমি বসো, আমি তোমার জন্য শরবত নিয়ে আসছি। ঠিক আছে মা। ভদ্র বাচ্চার মতো মাথা নাড়িয়ে সায় জানালো। রাবেয়া চৌধুরী হেসে একবার বিথির দিকে চেয়ে চলে গেল কিচেনে। রাবেয়া চৌধুরী যাওয়া মাত্রই তোহান যেয়ে দাঁড়ালো বিথির একদম সামনে, একদম নিকটে। তোহান কাছে এসে দাঁড়াতে দেখে রাগান্বিত চোখে একবার চাইল লম্বা দেহের অধিকারী তোহানের মুখের পানে। তোহানের মুখে লেগে রয়েছে এক অজানা হাসি। বিথি আরো জ্বলে উঠল, বিরক্তি ভরা কণ্ঠে বলল, সামনে এসে জিরাফের মতো কেন দাঁড়িয়েছেন মিস্টার তোহান সাহেব? তোমাকে দেখার জন্য। এক মুহূর্ত অপেক্ষা করলো না উত্তর দেওয়ার আগে। কেন? আমাকে দেখে কি হবে শুনি? কি হবে মানে? আমার বউকে আমি দেখব না তো কে দেখবে শুনি? ভূতে দেখবে, ভেংসি কেটে বলল বিথি। তোহান শব্দ করে হেসে ফেলল। পর মুহূর্তে বিথিকে আবদ্ধ করল নিজের বাহুতে। বিথি হকচকে আশেপাশে তাকিয়ে দেখল। তোহানের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল। তোহান ঝুঁকে এসে কণ্ঠস্বর একদম খাদে নামিয়ে বলল, কেউ দেখছে না? এত ছটফট করতে হবে না। আর কেউ দেখলেও কি, আমি আমার নিজের একমাত্র নিজের বউকে জড়িয়ে আছি। উফ, থামো তো। তোমার যত উল্টাপাল্টা কথা। ছেলেটা দেখে ফেললে কি হবে ভেবেছ? হ্যাঁ ভেবেছি, অনেক কিছু হয়ে যাবে। তুমি যেহেতু বলছো থামতে, থামতে পারি, কিন্তু বিথি ভুরুকুঁচকে তাকালো, সংকুচিত কণ্ঠে বলল, কিন্তু কি? কিন্তু একটা শর্ত আছে। আমাকে সুন্দর করে একটা মিল্কশেক তৈরি করে দিতে হবে। তোহানের আবদার বা শর্ত শুনে হেসে ফেলল বিথি। সব রাগ জল হয়ে গেল। এমন শর্তকে পূরণ না করে থাকতে পারে? বিথিকে হাসতে দেখে তোহানও হাসল। দুইজন দুইজনকে শক্ত করে আলিঙ্গন করল। সবকিছুই দূরের থেকে ইভান আর রাবেয়া চৌধুরী দেখছিলেন, আর একে অপরের দিকে বারংবার সে মিটমিট করে হাসছিলেন। আপনি তো ভারী বজ্জাত। অনুমতি ছাড়ে রুদ্রের তুমি ঢুকে আগে পিছে কিছু না দেখে বলতে লাগলো অরু। অরুর আগে ক্ষোভে ফুসছে। কথাগুলো শেষ করে শান্ত দৃষ্টিতে সামনে চাইতে দেখলো সেখানে রুদ্র একা নয়, রুদ্রের সামনে বসে রয়েছে এক অসম্ভব সুন্দরী রমণী। রুদ্র আর সেই রমণীর চোখ অরুর দিকে, অরুর চোখ সেই সুন্দরীর দিকে। হলুদ রাঙা গায়ের গড়ন, টানা টানা চোখ, চোখে পড়েছে গাঢ় কাজল, লম্বা কালো বাদামি চুল যেমন তেমন করে বেনি করে রেখেছে। হলুদ রঙের শাড়ি পরনে তার, কানে ছোট দুল, হাতে অমিল চুড়ি, হয়তো তাড়াতাড়িতে ভুল করে পড়েছে। টানা টানা চোখের কালো মণিটি স্থির হয়ে তাকিয়ে রয়েছে অরুর দিকে। অরুর ভীষণ কৌতূহল হলো মেয়েটির নাম জানার। জিজ্ঞেস করবে না, সে করল না। কেবিনের গুমট পরিবেশে অরুর ধ্যান ভঙ্গল না, সে তা করল না। কেবিনের গুমট পরিবেশে অরুর ধ্যান ভঙ্গ করল। অরু বুঝতে পারল ভুল সময়ে না জেনে শুনে বুঝে পরিবেশের বিপরীত কথা বলে ফেলেছে। অরুকে অপ্রস্তুত হতে দেখে রুদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রুদ্রকে এগিয়ে আসতে দেখে আমতা আমতা করে বলল, আমি আসলে বুঝতে পারিনি আপনি মিটিংয়ে আছেন, আমি পরে আসছি। বলে তাড়াতাড়ি কেবিন থেকে বেরিয়ে যাবে রুদ্র। তার গম্ভীর স্বরে বলে উঠল, থামো। অরু থেমে গেল, পা আটকে গেল। সে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পিছনে চাইল। রুদ্র তার দিকে তাকিয়ে আছে। অরু চুপ করে সোজা হয়ে দাঁড়ালো। রুদ্র আবার বলল, যা বলতে এসেছে বলো, সমস্যা নেই। না না, ততটা ইম্পর্টেন্ট নয়, আমি পরে বাসায় যেয়ে আপনাকে মনে করে বলবো। ঠিক আছে, মনে করে বলো। অরু বাচ্চাদের মতো মাথা নাড়ালো। টেবিলের সামনে বসে থাকা রমণীটি উঠে দাঁড়ালো চেয়ার থেকে। পাশাপাশি দাঁড়ালো রুদ্রর। মেয়েটির চেহারায় কেমন ক্লান্তির চাহনি। অরু বুঝতে পারলো মেয়েটা অনেক কিছু নিজের মনের মধ্যে জমিয়ে রেখেছে, কাউকে হয়তো বলতে পারে না। মেয়েটা অরুর দিকে চেয়ে হাসলো, তারপর নরম স্বরে বলল, তুমি তাহলে অরু, রুদ্রের স্ত্রী? অরু আকস্মিক এমন কথা শুনে থতমত খেয়ে গেল। রুদ্র তাহলে এনাকেও সব বলে দিয়েছে? উত্তর অরু কিছু বলল না, শুধু মাথাটা উপর নিচে হালকা ঝাঁকালো। তুমি ভারী মিষ্টি তো, অরুর কাছে এসে বলল মেয়েটি। অরু কৃতজ্ঞতা প্রশংসা করতে বলল, থ্যাঙ্কস, তুমি অনেক ভাগ্যবতী, তুমি রুদ্রের মতো স্বামী পেয়েছ। রুদ্র ভীষণ ক্যারিং, তোমাকে অনেক যত্নে রাখবে দেখো। বলে চুলে হাত বুলিয়ে দিল মেয়েটি। ভাগ্যবতী অরু নয়, ভাগ্যবান আমি। এতক্ষণ নির্বাক হয়ে শুনতে থাকা রুদ্র
তিরস্কারের স্বরে বলল, আমি অরুর মতো বউ পেয়েছি। আমি ভাগ্যবান না হলে আমার জীবনে এমন একজন ছিল যে কিনা মাত্র নিজের কথা ছাড়া আর কিছু বুঝতো না, শুধু নিজের লাভের কথা ভাবতো না, কারো অনুভূতি কথা ভাবতো না, শুধু জানতো খেলতে অন্যের অনুভূতি নিয়ে। তাই না মিস তুলিকা? তুলিকার চোখে চোখ রেখে কথাগুলো বলল রুদ্র। তুলিকার চোখ টলমল করে উঠল। রুদ্র সেই কঠিন চাহনিতে কোনো প্রভাব ফেলতে পারল না। চোয়াল শক্ত করে তাকিয়ে রইল তুলিকার দিকে। ওরও কি ঘটছে, কেন হচ্ছে কিছু বুঝতে পারছে না। এই তুলিকা মেয়েটা কি হয় রুদ্রর? কেনই বা রুদ্র মেয়েটির সাথে এমন আচরণ করছে? আর রুদ্রের এই কথাগুলোর অর্থ কি? তুলিকা নিজের চোখের জল আপ্রাণ চেষ্টা করে আটকে ধরে রাখার চেষ্টা করল। মুখে হাসি ফুটিয়ে বলল, ঠিক বলেছ, তুমি ভাগ্যবান। অবশ্যই অরুর মতো মেয়ে এই পৃথিবীতে দুইটা হয় না। অনেক কিছু পেয়েছি অরুকে পেয়ে। ওর চোখের দিকে তাকালে বুঝতে পারি ও আমাকে অসম্ভব ভালোবাসে। আমারও তো তার মর্যাদা দিতে হবে, তাই না? সত্যি তোমার ওর ভালোবাসার মর্যাদা দেওয়া উচিত। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল এক ফোঁটা। ওরও কোনো কিছুই হজম করতে পারছে না। তাকে নিয়ে কথা হচ্ছে তারই সামনে, কিন্তু কেন অরু আর এদের মধ্যে থাকতে পারছে না? না থাকাই ভালো। অরু তাড়াতাড়ি করে বলল, আপনার কথা বলেন, আমি আসছি। বলে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না ওই স্থানে, বেরিয়ে গেল কেবিন থেকে। রুদ্র তাকালো অরুর যাওয়ার দিকে, কিন্তু তুলিকা চেয়ে রইল পলকহীনভাবে রুদ্রের দিকে। চোখের জল এবার যেন বাঁধ ভাঙল। অরুর মাথা ঝিমঝিম করে উঠল। কেবিনে এতক্ষণ যা কিছুর সাক্ষী সে হলো, তাতে সম্পূর্ণ অরুর মাথা ধরিয়ে দিতে সক্ষম। করিডোর দিয়ে একা হেঁটে যাচ্ছে ক্লাসের দিকে। মনটা ভীষণ ভারী লাগছে। রুদ্রর কেবিনে বসে থাকা মেয়েটির অপরূপ সৌন্দর্য এখন অরুর চোখের সামনে ভাসছে। অরু নিজের মনে বিড়বিড় করে বলল, কি দারুণ দেখতে, টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, হলদে রাঙা গায়ের রং। বিড়বিড় করতে করতে হঠাৎ সামনে দিয়ে যাওয়া দুইজনের দিকে চোখ পড়ল অরুর চোখ। দুটি মেয়ে তার বিপরীত দিয়ে আসছে, তারই দিকে তাকিয়ে রয়েছে। থেকে থেকে নিজেদের মধ্যে ফিসফিস করছে। চোখ কিন্তু সরছে না। অরুর হারানো অস্বস্তি আবারও ফিরে আসলো। চুপ থেকে সেই দিকে খেয়াল না করে ভান করে নিজের ব্যাগ থেকে ফোন বের করে অহেতুক তাকিয়ে রয়েছে। ভানটা এমন, ফোনেই তার সকল জগৎ। আশেপাশে কি ঘটছে তার কিছুই অরুর অগোচরে হচ্ছে। আমার মনে হয় না তোমার এখানে আর কোনো কাজ আছে। ইউ ক্যান লিভ নাও। রুদ্র চেয়ারে হেলান দিয়ে বসে নিজের চিরচেনা কাঠিন্য কণ্ঠে বলল কথাগুলো। তুলিকা সেই একই জায়গায় দাঁড়িয়ে রুদ্রের সকল কথা শুনছে। চোখের জল কেন যে শুকিয়ে যাচ্ছে না, এত অপমানিত হয়েও কেন মানুষটির সামনে বেহায়ার মতো দাঁড়িয়ে আছে তা তুলিকা জানে না। রুদ্র সে আগের মতো কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের চিকন গড়নের মেয়েটির দিকে। রুদ্র নিজের ধৈর্যের চরম পর্যায়ে অবস্থান করছে। মুখের জল শক্ত করে বলল, তোমার নয় অফুরান্ত সময় রয়েছে, কিন্তু আমার নেই। দাঁড়িয়ে থেকে তুমি আমার মূল্যবান সময় নষ্ট করছো। রুদ্র তার কঠিন কণ্ঠে কথাগুলো বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুলিকার সামনে এসে তাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। তুলিকা তখনও অসহায় দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে আছে। রুদ্র তুলিকার সেই অসহায় দৃষ্টি অগ্রাহ্য করে কেবিন থেকে বেরিয়ে গেল। তুলিকা রয়েছে একা সেই কেবিনে। রুদ্রের ক্লাসরুমে প্রবেশ করতেই সবার ফিসফিসানি বন্ধ হয়ে গেল। সবাই আস্তে করে রুদ্রকে শুভ সকাল জানালো। রুদ্র তার প্রতি উত্তরে গম্ভীর হয়ে বলল, গুড মর্নিং স্টুডেন্ট, অনেক পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সেই স্টুডেন্টদের উদ্দেশ্যে কথাগুলো বললেও তার চোখ খুঁজছিল অন্য একজনকে। অবাধ্যর মতো তার চোখ চলে যাচ্ছিল রুমের ভিতরে বসা সকল শিক্ষার্থীর ওপর। কোথায় অরু? ক্লাসের সব দিকে লক্ষ্য করেও সে অরুকে খুঁজে পেল না। তার মানে ক্লাসে এখনো আসেনি। রুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল ফের। সে পকেট থেকে ফোন বের করলো অরুকে কল করবে বলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অরুর ফোনের নাম্বার তার কাছে নেই। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল, রাগে গজগজ করতে থাকলো। মনে মনে কটাক্ষ করে বলল, এসেছে ভার্সিটিতে ক্লাস করতে, কিন্তু না, এখন কোথায় উড়নচণ্ডীর মতো উড়ে বেড়াচ্ছে। ইস, অরুর আর জানাই হলো না তার স্বামী তাকে আরেক নাম উপহার দিয়েছে, উড়নচণ্ডী। অরু ক্লাসে যায়নি ইচ্ছে করেই, কেন জানি না তার আজকে ক্লাস করতে ইচ্ছে করছে না। তাই সে মনে মনে স্থির করলো ভার্সিটির বটতলাতেই সে বসবে। যেমন ভাবনা তেমন কাজ। এখন বসে রয়েছে ভার্সিটির একটা বটগাছের তলায়।
এখানে অন্যান্য ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, কেউ বান্ধবীর সাথে গল্প করছে, কেউ আবার বয়ফ্রেন্ডের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। কয়েকজন ছেলেদের দল আবার ঘাসের উপর শুয়েই পড়েছে। তাদের আশেপাশে বসে থাকা মেয়েরা নিজেদের মধ্যে ফিসফিস করে হাসছে। আবার কতজনদের তো সেই দিকে কোনো খেয়ালই নেই। বলতে হবে বটতলার এই পরিবেশটা ভীষণ সুন্দর, খোলামেলা, আলো ছায়া, পাখিদের কিচিরমিচিরের শব্দ, সবই দারুণ। ঢাকা শহরে ঠান্ডা বলতে ঢাকার বাইরের জেলার গরম। এখানে ঠান্ডা পড়া আর না পড়া সমান। এখন অবশ্য শীতকাল সরে এসেছে, বসন্ত। বসন্ত সব জায়গার জন্য সমান। শীতে শুষ্ক হয়ে আসা পুরনো পাতা গাছ থেকে ঝরে পড়ে, তার পরিবর্তে নতুন কুঁচি পাতা গজিয়ে চারপাশটা করে তুলবে আরও সবুজ সুফলা। এই ব্যাপারটা ঢাকার মতো শহরের জন্য ব্যতিক্রম নয়। ওরু চুপচাপ বসে আছে, মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই একই প্রশ্ন, এই তুলিকাকে? কেনই বা রুদ্র তার সাথে এমন আচরণ করল? ওরু জানে রুদ্র স্বভাবে গম্ভীর, রকচটা, কিন্তু তাই বলে কারোর সাথে বিনা কারণে এমন আচরণ করে না। তাহলে কি তুলিকার সাথে রুদ্রের অতীতে কোনো সম্পর্ক ছিল, যা এখন তিক্ততার মাঝে এসে পড়েছে? অস্বস্তি বোধ হচ্ছে অরুর। রুদ্র যদি বলে নিজের থেকে বলবে, তার কাছে জিজ্ঞেস করে লাভ হবে না। বলার ব্যাপারটা সম্পূর্ণ রুদ্রের মুডের ওপর ডিপেন্ডেন্ট করে। তাহলে কি আর জানা হবে না? অরু আশা সম্পূর্ণ নিরাশায় পূর্ণ হলো। অরু নিরাশ হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। এমন সময় হলুদ শাড়ি পরিহিত একটি মেয়েকে আস্তে আস্তে হেঁটে আসতে দেখে চোখ কুঁচকে তাকালো। সে আপুটা না? নিজেকে নিজে প্রশ্ন করলো অরু। নিজের প্রশ্নের উত্তর পেয়ে অরু উঠে দাঁড়ালো, এগিয়ে গেল মেয়েটির দিকে। কিছু পথ এগিয়ে যেতেই অরু নিজেই প্রশ্নের উত্তর পেয়ে গেল, হ্যাঁ তিনি তো। অরু কিছু না বলে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। তুলিকে এগিয়ে ক্লান্তময় দৃষ্টি অরুর দিকে পড়তেই তুলিকার ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি ফুটে উঠল। অরুও হাসল। রুদ্রের সাথে তুলিকার যা সমস্যা হোক, অরুর তুলিকাকে ভীষণ পছন্দ হয়েছে। কেমন নরম, অপূর্ব চাহনি। এত সুন্দর হয়েও চোখে এক বিন্দু অহংকারের দৃষ্টি নেই। কি মিশুকে। অরু এগিয়ে গেল নিজের থেকে। ক্ষমা করো, ওখানে তোমার তেমনভাবে কথা বলতে পারিনি, কিছু মনে করো না। অরু জলদি করে উত্তর দিল, আরে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? আপনি আমার আপুর বয়সে, আর আপনার তো কোনো ভুল দেখলাম না। আমি দরজা নক না করেই আপনাদের মধ্যে কথার মধ্যে ঢুকে পড়েছিলাম। আই এম সরি। তাহলে নয় বোনই হলে তুমি, আর বোন হলে ক্ষমা চাইতে হয় না, বুঝেছ? অরু হেসে মাথা ঝাঁকালো। সে বুঝতে পেরেছে অরু কিছুক্ষণ উসখুস করল। সে কিছু বলবে হয়তো। তুলিকা ব্যাপারটা বুঝতে পেরে বলল, আমাকে কিছু বলবে? অরু এইবারও মাথা নাড়ালো। হ্যাঁ সে বলবে, কিন্তু কিভাবে বলবে? বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে বলল, আপনি না অনেক সুন্দর দেখতেও এবং ব্যবহারেও, ভীষণ মিষ্টি। তুলিকা হেসে ফেলল, মন খোলা হাসি। এই হাসিতে কোনো চিন্তা নেই, জগতের কোনো ধ্যান নেই। মেয়েটির চোখ হাসে। তুলিকা অরুর দিকে স্নেহ মাখা দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আমার থেকেও সুন্দর। তোমার মন পবিত্র, তোমার চোখ কথা বলে, তোমার হাসি কারো মনে আশা জাগায়। তুমি আমার থেকেও বেশি সুন্দর। রুদ্রের ক্লাসে হট্টগোল একটু কমই হয়। রুদ্রের মধ্যে একটা শান্ত চাহনি সবাইকে আপনা আপনি চুপ করিয়ে দেয়। আজকেও তাই। কিছু সবার মাঝে একটা চাপা উদ্বেগ রুদ্র আগেই খেয়াল করেছে। সবার ফিসফিসানি রুদ্রের কানেও আসছে, তাকে নিয়েই করা হচ্ছে। ব্যাপারটা মোটে রুদ্রের কাছে অস্বস্তি নয়। সে নিজেই ব্যাপারটাকে ছড়িয়েছে। তার আশারূপে সব কিছু চলছে, কিন্তু অরু কোথায়? রুদ্র প্রথমে ভেবেছিল হয়তো আজ লেট করবে ক্লাসে ঢুকতে, কিন্তু ঢুকবে। কিন্তু এখন ক্লাসের প্রায় শেষের পথে। মেয়ে কোথায় হাওয়া হয়ে গেছে। ভার্সিটিতে আছে তো। রুদ্র নিজের ওপর ভীষণ আকারে রাগ হচ্ছে। সেখানে অরুণ নাম্বারটা সেভ করেনি, করলে তো এই একটা কল করা যেত। ক্লাস শেষ হলেই সবার আগে রুদ্রের কাজ অরুকে খুঁজে বের করা। অরু তুলিকে এসে বসেছে সে আগের স্থানে, যেখানে অরু আগে বসেছিল, বটগাছের নিচে। তুলিকার মুখটা কি শুকিয়ে গেছে? অরু আর তুলিকার মধ্যে বিভিন্ন কথাবার্তা, আলোচনা, কিছু হাসির কথা, কিছু দুঃখের কথা, সবকিছু আলোচনা হলো এই সময়ে। বেশ কিছুক্ষণ পর অরু একটু ইতস্তত বোধ করে আমতা আমতা করে বলল, একটি কথা জিজ্ঞেস করব। অবশ্যই করবে, কি প্রশ্ন? দেখি উত্তর দিতে পারি কিনা। অরু কিছুক্ষণ চুপ রইল, সময় নিয়ে বলল, আপনার আর রুদ্র স্যারের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল?
তুলিকার মুখের এক মুহূর্তেই অবস্থায় বিলীন হয়ে গেল। সে বুঝতে পেরেছিল না অরু এমন কোনো প্রশ্ন করবে। তুলিকা চুপ করে থাকলো। অরু বুঝল সেই প্রশ্নটা করে তুলিকাকে অপ্রস্তুত করে তুলেছে। তাই তাড়াহুড়ো করে বলল, উত্তর দিতে না চাইলে দিতে হবে না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। তুলিকা ম্লান হেসে বলল, না না, তেমন কিছু না, পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠছিল, এই জন্য একটু নিরাশ হয়ে গেছি। কিছুক্ষণের জন্য সব নীরব। অরু চুপ করে রয়েছে, নিজের মনে নিজেকে 14টা গালি দিল। খালি খালি অমন প্রশ্ন করার কি দরকার ছিল? আগে যা ছিল তা আগে ছিল, এখন সাথে তো কোনো যোগী নেই। অরুর দিকে নিষ্পাপ চোখে তাকিয়ে বলল, অরু, তোমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশন ছিল। তোমার বর অনেক ব্রিলিয়ান্ট ছিল, আমার হিংসা হতো ওকে প্রচুর। অরু বিস্মিত হয়ে তাকালো, কেমন স্বীকারোক্তি এটি! তুলিকা অরুর মুখের চাহনি দেখে কি বুঝল? সে ম্লান হাসলো, অরুর কাঁধে হাত রেখে বলল, রুদ্র পড়াশোনা ছাড়া কিছুই বুঝতো না, ডিপার্টমেন্টের টপার ছিল। আমার সহ্য হচ্ছিল না, আমি কখনো নিজেকে সেকেন্ড পজিশনে দেখতে পারতাম না। থামলো তুলিকা, মুখে অনুশোচনার ছাপ স্পষ্ট। অরু কোনো কথা বলল না, সে আগ্রহী দৃষ্টিতে তাকে রইল। তুলিকা আবার বলা শুরু করলো, এত অসহ্যকর পরিবেশের মধ্যে আমি একজনের প্রেমে পড়ে যাই এবং আমি বুঝতে পারি সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু রুদ্র কি? তুলিকার কথার মধ্যে বাধা দিয়ে জিজ্ঞেস করলো অরু। তুলিকা অদূর দূরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। অরু নিরাশে বসে রইল। হঠাৎ রুদ্রের নরম সাইডটা দেখতে পারলাম, বুঝতে পারলাম রুদ্র আমার প্রতি একটু নরম। রুদ্র আমাকে পছন্দ করতে শুরু করেছে। আমার তখন মাথায় অন্য কিছু কাজ করেনি। আমার রুদ্রকে প্রপোজ করি, কিন্তু স্বার্থে। অন্যদিকে আমার প্রিয় মানুষটি আমাকে প্রপোজ করে। একদিকে রুদ্র, একদিকে আমার প্রিয় মানুষ, কাউকে ছাড়ার মতো পরিস্থিতিতে ছিলাম না। থামলো তুলিকা, গলা যেন শুকিয়ে আসছে, কথা বলতে কষ্ট হচ্ছে। অরুর শরীর ঘিন ঘিন করছে, সামনের মানুষটা এত লোভী, কিভাবে সম্ভব? অরু ঢোক গিলে জিজ্ঞেস করলো, আর আপনি রুদ্রকেও হাতে রাখলেন, আর আপনার প্রিয় মানুষটিকেও? অর্থাৎ আপনি রুদ্রের অনুভূতি নিয়ে খেলছিলেন? কিছুটা তেমনই, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? সে এবং রুদ্র একে অপরের প্রিয় বন্ধু ছিল, কিন্তু আমার জন্য তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আমার জন্য দুইজনের বেস্ট ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়, যা এখনো ঠিক হয়নি। অরু যে কিছু একটা মেলাতে পারছে, তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু তার মাঝে থেকেও যেন অরু তার প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছে। অরু কাঁপা কণ্ঠে বলল, সেই বন্ধুটিকে? তুলিকা অরুর দিকে তাকালো, ক্লান্তিময় চোখ নিয়ে বলল, অরিন। অরু অবাক হলো না। ও যা ভেবেছিল তাই? তাহলে এই কারণ রুদ্র আর অরিনের ভিতরে শত্রুতা? দুইজনকেই বিন্দুমাত্র সহ্য করতে পারে না শুধুমাত্র এই মেয়েটির জন্য? অরু উঠে দাঁড়ালো, ভেজা কণ্ঠে বলল, অরিন আমার ভাই। তুলিকা বজ্রের ঘাতের আঘাত প্রাপ্তদের মতো চেয়ে রইল অরুর দিকে। অরু আর বিন্দুমাত্র স্থায়ী হলো না, ছুটে বেরিয়ে গেল বটতলা থেকে। তুলিকা শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। অরুর কান্না পাচ্ছে। কাকে দোষ দিবে? তার স্বামীর বা ভাই? কারোরই তো দোষ নেই। তাহলে সে বিনা কারণে রুদ্রকে দোষী ভাবছিল। খালি খালি এত খারাপ ব্যবহার। অরু কোনো দিকে না তাকিয়ে আপন মনে হেঁটে যাচ্ছে। পেছন থেকে কারো হাতের টানে অরু থেমে যায়, পেছনে ফিরে রুদ্রকে দেখল। অরু আর নিজের কান্না ধরে রাখতে পারল না, রুদ্রকে এক মুহূর্তে জড়িয়ে ধরল। বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। রুদ্র কিছু বুঝে উঠতে পারল না, কিন্তু অরুকে থামালো না, মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। অরু রুদ্রের বুকে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরে একইভাবে কাঁদছে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠল, ফুপিয়ে ফুপিয়ে উঠল কয়েকবার। রুদ্র অরুর মুখ তুলে কপালে চুমু দিয়ে নরম স্বরে বলল, কি হয়েছে সোনা, কাঁদছ কেন? কেউ কিছু বলেছে? অরু ঠোঁট উল্টে তাকালো রুদ্রের দিকে। রুদ্র বুঝলো অরু এখন বলার মতো পরিস্থিতিতে নাই। রুদ্র সযত্নে অরুর চোখের জল মুছে দিল, চুলগুলো গুজে দিল কানের কাছে। রুদ্র আশেপাশে তাকে বলল, এখানে অনেক লোক রয়েছে, চলো কেবিনে যাই। বলে অরুকে নিজের থেকে আলাদা করে আর হাত ধরে ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। কিন্তু অরু এক চুলও নড়ে না। রুদ্র থেমে যায়, পিছন ফিরে অরুর দিকে তাকিয়ে গলায় আগের মতোই নম্রতা বজায় রেখে বলল, কি হলো সোনা, চলো। ওর মুখে কিছু বলে না, সে বাচ্চাদের মতো ডানে বামে মাথা নাড়িয়ে বুঝিয়ে দিল সে কেবিনে যেতে ইচ্ছুক নয়। রুদ্রর একদম কাছে এসে মুখে আলতো করে হাতে স্পর্শ করে বলল, তাহলে কোথায় যাবে?
ভার্সিটির বাইরে, এখানে আমি থাকতে চাই না। অবশেষে কথা বলল অরু। একদম বাচ্চাদের মতো করে রুদ্র মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আচ্ছা ঠিক আছে চলো, বলে আলতো করে অরুর হাত ধরে পার্কিং এরিয়ার দিকে গেল। অরু অপলক দৃষ্টিতে রুদ্রের দিকে তাকিয়ে আছে তার পুরো রাস্তা জুড়ে। যত্নবান ব্যক্তি কি সুন্দর তার হাত সযত্নে আগলে রেখেছে। অরুর মনে পড়ে গেল অতীতের কিছু স্মৃতি। বাবার ভাই ঠিক এমনভাবেই তার হাত ধরে বাইরে নিয়ে যেত, কখনো নিজের থেকে আলাদা করতো না অরুর হাত। বেশি অরিন, সবসময় নজর থাকতো অরুর ওপর, কি লাগবে না লাগবে, চোখের আড়াল করতে চাইতো না। ঠিক তেমনই আজ রুদ্র তাকে প্রোটেক্ট করছে। রুদ্র অরুর কথা কতটা ভাবে তা আজ অরু বুঝতে পারল। এখানে অন্য কেউ হলে হাজারটা প্রশ্ন করত, কেন যেতে হবে, কি হয়েছে, রাগ করত, কিন্তু রুদ্র তার কিছুই করেনি। পার্কিং এরিয়া এসে অরুকে গাড়িতে বসে নিজে বসলো ড্রাইভিং সিটে। অরু চুপচাপ বসে রয়েছে গাড়িতে। রুদ্রকে ভালো করে খেয়াল করলো, সিট বেল্ট বাজছে না দেখে নিজের থেকে ওর দিকে ঝুঁকে সিট বেল্ট বেঁধে দিল। ওরও নিশ্চুপ করে বসে রইল। কোনো হেলদোল নেই, কিন্তু ভিতরে চলছে এক অস্বস্তি। রুদ্র সিট বেল্ট বেঁধে অরুর চোখে চোখ রাখল। ঘাড়ের কাছে মুখ নিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। অরুর মুখ লাল হয়ে আসলো। এই লোকটাকে সে যে কিভাবে সামলাবে সেটা বুঝতে পারে না মাঝে মধ্যে। অরু রুদ্রের চুল শক্ত করে আঁকড়ে ধরল। বেশ কিছুক্ষণ পর রুদ্র তুলে অরুর লাল হয়ে আসা মুখের পানে চাইল। চুলগুলো আবার সামনে এসে পড়েছে। অরুর ঠোঁট কাঁপছে। রুদ্র ঠোঁট কামড়ে হাসলো। আলতো করে অরুর ঠোঁটে ঠোঁট ছেয়ে দিয়ে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে সোনা? অরু ঢোক গিলে পিটপিট করে তাকালো, তারপর শান্ত কণ্ঠে বলল, আপনি আর ভাই বন্ধু ছিলেন? রুদ্র সোজা হয়ে বসলো, সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বলল, তাহলে তুলিকার সাথে ছিলেন? সংক্ষিপ্ত উত্তর অরুর। সবই জেনে গিয়েছ, বলল রুদ্র। হয়তো। রুদ্র দীর্ঘশ্বাস ত্যাগ করে সিট বেল্ট বাঁধল, গাড়ি স্টার্ট করল। গাড়িতে কিছুক্ষণে নীরবতা বিরাজ করছে। দুজনের মধ্যে কোনো কথা নেই। দুইজনের দৃষ্টি সামনে সীমাহীন যানজটময় রাস্তার পানে। অরু একবার রুদ্রের দিকে চেয়ে চিকন গলা জিজ্ঞেস করল, আপনারা কি এর আগের মতো হতে পারবেন না? রুদ্র আর চোখে অরুর দিকে চেয়ে সাবলীলভাবে বলল, তোমার ভাইয়ের স্বভাবে দোষ আছে, যেটা শুনে সেটা সঠিক মনে করে সেটাই করবে, কারোর কথা শোনে না। তুমি বলো সম্পর্ক কিভাবে ঠিক হবে? থামল রুদ্র। নিরাশ ভঙ্গিতে আবার বলা শুরু করলো, আমরা এখন এমন পর্যায়ে রয়েছি যেখানে একে অপরকে দেখলে আমাদের হাত পা নড়ে ওঠে, কেউ জানে না কখন মারামারি করে বসি, বলে তাচ্ছিলের হাসি হাসল রুদ্র। অরু মুখ টিপে হেসে মনে মনে ভাবল, দুজনেই সমান, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দেয় না, সবার আলাদা আলাদা কারণ আছে। এই দুজনের মাঝে আমি পড়েছি বিপাকে। অরু রুদ্রের দিকে তাকিয়ে চঞ্চল গলায় বলল, আমাদের দুইজনের মাঝে একটা গুণ আছে জানেন? কি? প্রশ্ন করল রুদ্র। অরু খানিকটা হেসে বলল, দুইজনে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সুন্দরভাবে আগে পিছিয়ে কিছু যাচাই বাছাই না করে সুন্দরভাবে বাঁশ লাগিয়ে দিতে পারেন, এবং আরেকটি বিষয়, কেউ কারোর কাছে মাথা নত করেন না। তাতে সম্পর্ক নষ্ট হয়ে গেলেও কিছু যায় আসে না। রুদ্র চোখ ছোট ছোট করে তাকালো অরুর দিকে। অরুর মুখে এক শান্ত চাহনি। রুদ্র হাসকি স্বরে বলল, অপমান করছো? না তো, আমি তো গুণের কথা বলেছি। অপমান কোথায় করলাম? রুদ্র কোনো জবাব দিল না। অরু আর কথা বাড়ালো না, নিস্তব্ধ হয়ে রইল, কিন্তু ছড়িয়ে রয়েছে অন্যরকম রেশ। গাড়ি চলছে। অরু চুপ করে জানলা দিয়ে বাইরে চেয়ে আছে। রুদ্র একমনে গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে অরুর দিকে আর চোখে তাকে পর্যবেক্ষণ করে নিচ্ছে। আচমকা অরু চেঁচিয়ে বলে উঠল, গাড়ি থামান। সঙ্গে সঙ্গে রুদ্র গাড়ির ব্রেক কষল। অবাক হয়ে অরুর দিকে তাকালো। অরু জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে, মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। রুদ্র হতভম্ব হয়ে প্রশ্ন করল, কি হলো সোনা? হাই মিঠাই। অরুর চোখের মনি জলজল করছে, বাচ্চাদের মতো আবদারের সুরে উত্তর দিল। রুদ্র হেসে ফেলল। রুদ্র বুঝল তার বউয়ের এখন কি চাই। রুদ্র কোনো কথা না বলে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামলো। রুদ্রকে নামতে দেখে অরুও ছটপট করে গাড়ি থেকে নেমে পড়ল। রুদ্র অরুর কাছে এসে সামনে তাকালো। রাস্তার ওই পারে হাই মিঠাই। অরু তখনও বাচ্চাদের মতো তাকিয়ে আছে সেই খাদ্যর দিকে, যেন মনে হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ খাবার। রুদ্র আস্তে করে অরুর হাত শক্ত করে ধরল। রাস্তা পার হতে হবে। সাবধানে অরুকে নিয়ে রাস্তা পার হলো রুদ্র। হাই মিঠাই লোকের কাছে এসে অরু আহ্লাদি সুরে বলে উঠল, আমাকে একটা দেন তো।
একটা নয়, এখানে যে কয়টা আছে সব দিয়ে দেন। অরু অবাক হয়ে তাকালো রুদ্রের দিকে। রুদ্র বাঁকা হেসে বলল, যেহেতু হাওয়াই মিঠাই তোমার মুড ঠিক করতে পারে, তাহলে সাথে বেশ কয়েকটি রাখা লাভজনক। মুড অফ হলে হাওয়াই মিঠাই। অরু হাসল। লোকটা সত্যি পাগল। একটা হাওয়াই মিঠাই অরুর হাতে দিয়ে বাকি সব কয়েকটা গাড়িতে ভরে দিল। রুদ্র টাকা মিটিয়ে ঠিক আগের মতো অরুর হাত ধরে রাস্তা পার হলো। গাড়িতে বসতে বসতে অরু রুদ্রের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, খাবেন? নো বেবি, ইটস ভেরি মাচ সুগার অ্যান্ড আনহাইজেনিক অলসো। ওর ঠোঁটে আঙুল দিয়ে শব্দ করলো। করাস চোখে কটমট করে সে বলল, পৃথিবীতে টেস্টি খাবার কখনোই আনহাইজেনিক হতে পারে না। সবেমাত্র এসে পৌঁছেছে চৌধুরী ভিলায়। পাশের সিটে অরু তন্দ্রাতে বিভোর হয়ে রয়েছে। রুদ্র গাড়ি থামিয়ে অরুর দিকে চাইল। অরুর মুখখানি এখন নিষ্পাপ শিশুর মতো লাগছে। রুদ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল অরুর স্নিগ্ধ শোভন মুখের পানে। হঠাৎ রুদ্রের ফোন ভাইব্রেট করে উঠল। রুদ্র ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল স্ক্রিনে জলজল করা নাম। চোখে পড়তে চল শক্ত হয়ে উঠল। তুলিকা কল করছে কেন? রুদ্র ফোন কল রিসিভ করলো। অপর প্রান্ত থেকে তুলিকা নরম কণ্ঠে বলে উঠল, অরু কি তোমার সাথে? তাতে তোমার কি? কঠিন তার কণ্ঠস্বর। না মানে ও তোমার সাথে ছিল, আর আর তুমি ওকে আমাদের পাস্ট সম্বন্ধে বলেছ, ওর ভাইয়ের সম্বন্ধে বলেছ, তাই তো? ও আমার কাছে জিজ্ঞেস করেছিল, আর আমি সত্যি জানতাম না ও অরিনের ছোট বোন। জানলেও কি? তুমি এখন কল করছো কেন? বিরক্তি ফুটে উঠল কণ্ঠে। ফোনের অপর প্রান্তে কিছুক্ষণের জন্য সব চুপ হয়ে গেল। রুদ্র অপেক্ষা করছে তুলিকার উত্তরের জন্য, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো কথা ভেসে আসলো না। আসলো শুধু কল কেটে যাওয়ার শব্দ। রুদ্র ফোন রেখে অরুর দিকে তাকালো। অরু থেকে থেকে নড়েচড়ে উঠছে। রুদ্র সিট বেল্ট খুলে অরুর কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল, যেন ওঠো, বাড়িতে এসে গিয়েছি। অরু পিটপিট করে চোখ মিলিয়ে আশপাশ দেখলো। একটা বিড়ালের বাচ্চা লাগছে। ঘাড় কাত করে রুদ্রের দিকে তাকালো। রুদ্র ভুরু উঁচু করে তার দিকে তাকিয়ে আছে। অরু নিজের ডান হাত দিয়ে নিজের মাথা চুলকিয়ে নিল। রুদ্র মুখ টিপে হাসল। অরু সেই দিকে আট চোখে তাকালো। বিরক্তি লাগছে অরুর। মাথা ঝিমঝিম করছে, ঠিকঠাকভাবে ঘুম হয় না। তার ওপর এই লোকটার অদ্ভুত কাজকর্ম। অরুর মাঝে মধ্যে মনে হয় ঘুমের মধ্যে রুদ্রের গলা টিপে দিবে। ভূতের ভয় দেখায় শুধু। অরু সোজা হয়ে বসে সামনে তাকালো। এতক্ষণে সে বুঝলো তারা বাড়িতে চলে এসেছে। রুদ্র সিটের সাথে হেলান দিয়ে গভীর মনোযোগ দিয়ে অরুকে দেখছে। অরুর উদ্দেশ্যে হাসকি স্বরে বলে উঠল, দেখো দেখো, ভালো করে দেখো। মনে হচ্ছে তোমাকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। তুমি এখন পালানোর পথ খুঁজে পাবে না। খোসা মারছে কি লোকটা? এমনিতে এত সুন্দর একটা ঘুম এই লোকটার জন্য ভেঙে গেল। এই চক্করে আশপাশে সব কেমন যেন ঘোলাটে লাগছে। সব বুঝে উঠতে দেরি লাগছে। এর জন্য তাকে খোসা মারছে। জানা কথা, অরুকে খোসা না মারলে তো আর রুদ্রের পেটের ভাত হজম হয় না। অরু রুদ্রের দিকে তাকে ভুরু কুঁচকে প্রশ্ন করল, আপনার জন্মের সময় কি আপনার মা আপনার মুখে মধু দেননি? সবসময় শুধু তিক্ত কথা বেরোয়। রুদ্র অবাক হওয়ার ভান করলো। সে কিছুই জানে না এমন মুখ করে বলল, কই, আমি তো ভালো কথা বললাম। রাখেন আপনার ভালো কথা, সব বুঝি। বলে আর কোনো দিকে না তাকিয়ে গাড়ি থেকে নামলো। সোজা ঢুকলো বাড়ির ভিতরে। রুদ্র তখনও গাড়িতে বসে আছে। লম্বা লম্বা শ্বাস নিয়ে বলল, আর সব কথাই বলছো? ইভান দাঁড়া, ভাত না খেলে কিন্তু বাইরে যেতে দিব না। ইভানের পিছনে দৌড়াচ্ছে বিথি। হাতে ভাতের থালা। ছেলেকে ভাত খাওয়ানোর মহা সংগ্রামে সে নেমেছে। এই কাজটি বিথির জন্য খুবই বেদনাদায়ক, অসহ্যময় কাজ। বিথি প্রায় হাঁপিয়ে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে চাইল সোফায় বসে ম্যাগাজিন হাতে তোহানের পানে। তোহানকে দেখে বিথি আরও রাগে লাল হয়ে উঠল। সেই দিকে ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে পাগল হচ্ছে, আর অন্যদিকে ছেলের বাপ মনের আনন্দে পায়ের পর পা তুলে ম্যাগাজিন পড়ছে। বিথি গলা খাকারি দিয়ে বলল, এই যে সাহেব লাট, ছেলের দিকে একটু মনোযোগ দেন। তোহান বিথির কথা শুনলো, ম্যাগাজিন থেকে চোখ সরালো না। চেঁচিয়ে উঠলে বলল, ছেলের দিকে মনোযোগ দিলে তো আর মায়ের আবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তখন আমি কি করব? তার থেকে ভালো যেমন চলছে তাকে তেমনভাবে চলতে দাও। বিথির চল শক্ত হয়ে কটমট করে তাকালো। রাগে গজগজ করতে করতে বলল, তোহান তুমি? মিমি। ইভানের শব্দের থেমে গেল বিথি। সামনে চাইল। অরু দরজা দিয়ে ভিতরে ঢুকেছে সবেমাত্র। ইভান তাকে দেখে ছুট লাগিয়েছে।
অরু ইভান ছুটে আসতে দেখে হাঁটু গেড়ে বসল। ইভান কাছে আসতে তাকে জড়িয়ে ধরল। বিথি খুশি যেমন হলো তেমনি অবাক হলো। তোহান হাতের ম্যাগাজিন টেবিলের উপর রেখে উঠে দাঁড়ালো। বিথি থালা হাতে সামনে এগিয়ে গেল। তোহানও এসে উপস্থিত হয়েছে বিথির পাশে। অরু বিথিকে দেখে উঠে দাঁড়ালো। একবার বিথির পাশে দাঁড়িয়ে থাকা অচেনা লোকটির দিকে ভালো করে দেখল। তারপর হাসি মুখে বিথির বিস্মিত মুখের পানে চাইল। বিথি বলল, এত তাড়াতাড়ি ভার্সিটি থেকে চলে আসলে? যাওয়ার সময় তো বলে গেলে আজ নাকি আসতে দেরি হবে, ক্লাস আছে। শরীর কি খারাপ লাগছে? রুদ্র জানে। একটার পর একটা প্রশ্ন করতে চাইল বিথি। অরু মাথা ঠান্ডা করে সেই প্রশ্নের উত্তর দিতে যাবে, পেছন থেকে কারোর পায়ের শব্দ থেমে গেল। অরু বুঝল রুদ্র এসেছে। বিথি আর তোহান সামনে থেকে ভাইকে আসতে দেখে এইবার প্রায় আকাশ থেকে পড়ল। দুইজন দুইজনের দিকে সে অরুকে উদ্দেশ্য করে বলল, রুদ্র তোমার সাথে এসেছে? অরু নীরবে মাথা নাড়ল। রুদ্র পাশে এসে দাঁড়ালো অরুর। তোহানকে দেখে হেসে বলল, হোয়াট এ সারপ্রাইজ ভাই। তোহান হেসে একে অপরের সাথে কোলাকুলি করল। অরু বিথির কাছে সরে এসে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কেউ নেই। বিথি আর চোখে অরুর দিকে তাকে ফিসফিস করে উত্তর দিল, তোর দুলাভাই ভাই। অরুর সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালো। চোখ পাকে বিথিকে আগের মতো করে বলল, আগে বলতে হয় না, গুরুজন মানুষ এসেছে, সালাম দেই না কিছু না, কি মনে করেছে? কিছু মনে করছে না, তুই একটু শান্ত হ। আমার বরকে অত বুড়ো বানাইতে হবে না। তুই আগে আমার একটা প্রশ্নের উত্তর দে। কি? দুইজনের মাঝে অনর্গল ফিসফিসানি হতেই রইল। রুদ্র ভার্সিটি থেকে এসেছে নাকি তুই ওকে নিয়ে এসেছিস? ভুরুজোরা উঁচু করে প্রশ্ন করলো বিথি। অরু প্রশ্ন শুনে চোখ ছোট ছোট করে তাকালো। বিথি তার বাহুতে খোঁচা মেরে বলল, বল। আমি চলে আসতে বলেছিলাম। আরও চলে আসতে রাজি হয়ে গেল। অরু মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে দিল। বিথি একবার রুদ্রের দিকে তাকে ফিক করে হেসে ফেলল। ভাইয়ের কাছে যে বলল, ভাই তুই তো মানুষ হয়ে গেছিস। রুদ্র আর তোহান দুইজনে অবাক হয়ে তাকালো। বিথি তখনও মিটমিট করে হাসছে। রুদ্র ঘাট ঘুরিয়ে অরুর দিকে তাকালো। অরু শুকিয়ে যা মুখ আরও শুকিয়ে গেল। ইভানকে নিজের কাছে নিয়ে চুপ করে দাঁড়ালো। রুদ্র বিথির দিকে তাকে বলল, ভেরি ফানি। সোফায় বসে এক প্রকার আড্ডা জমিয়েছে তোহান আর রুদ্র। বেশ অনেকদিন পর দেখা। তোহান ব্যবসার কাজে বেশিরভাগ সময় কাটায় ঢাকার বাইরে, কখন আবার বিদেশে থাকতে হয়। বিথি শ্বশুরবাড়ি চট্টগ্রামে, সেখানে বিয়ের 6 মাস থেকে পরে ঢাকায় চলে আসে আদনান সাহেবের ব্যবসা সামলাতে। এরপর থেকে চট্টগ্রাম আসা যাওয়া করতে হতো, কিন্তু কখনোই সেখানে স্থায়ী হতে পারেনি। শ্বশুর শাশুড়ির তাতে কোনো আপত্তিও নেই। তাদের কথা, ছেলে আর ছেলের বউ দুইজন সুখে থাকলেই হলো। রুদ্র আর তোহানের ভিতর বেশ গভীর সম্পর্ক। রুদ্র তোহানকে নিজের বড় ভাই মনে করে, আর তোহান রুদ্রকে ছোট ভাইয়ের মতো লাই দেয়। কখনো সখনো তো দুইজনকে নিয়ে অতিষ্ঠ হয়ে পড়ে বিথি। এখন আবার যোগ দিয়েছে তার গুণধর পুত্র ইভান। রাবেয়া চৌধুরী কিচেনে নিজের জামাইয়ের জন্য ভালো মন্দ তৈরি করছিলেন। মেয়ের সাথে অরুকে কিচেনের দিকে আসতে দেখে হকচকিয়ে হয়ে গেলেন। একটু ধাতস্থ হয়ে মুখে হাসি ফোটালেন। অরু কিচেনে ঢুকতে রাবেয়া চৌধুরী জিজ্ঞেস করলেন, কিরে এত তাড়াতাড়ি চলে এলি যে, শরীর খারাপ লাগছে নাকি? অরুর কাছে এসে কপালে হাতে নিজের হাতের তালুর পিঠ দিয়ে গায়ের তাপমাত্রা মাপলেন। অরু তাড়াতাড়ি করে বলল, শরীর খারাপ করবে কেন, এমনি চলে এসেছি। শুধু অরু আসেনি, সঙ্গে অরুর একনিষ্ঠ বর ওরফে তোমার একমাত্র ছেলে এসেছে। মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলল বিথি। রাবেয়া চৌধুরী এবারের জন্য একটু বেশি অবাক হলেন। অরুর দিকে তাকে বলল, বলে কি তোর ননদ, সূর্য কোন দিকে উঠেছে? হয়তো সূর্য ডুবছে। অরু ছাড়ল না ব্যঙ্গ করার সুযোগটা। অরুর কথা শুনে তিনজনে হো হো করে হেসে উঠল। তোমার বোনের কাছে শুনে মনে হয়েছিল তুমি এই বিয়েতে মোটেও খুশি নও, কিন্তু এখন দেখে তো মনে হচ্ছে তুমি তোর বউর প্রেমে হাবুডুবু খাচ্ছ। ব্যাপার কি শালাবাবু? গলার স্বর একদম খাদে নামিয়ে চোখগুলো সংকুচিত করে জিজ্ঞেস করলো তোহান। রুদ্র কফির মগ হাতে কফিতে চুমুক দিতে যাবে, তোহানের বলা কথায় থমকে গেল। একবার তোহানের দিকে তাকিয়ে কফিতে চুমুক দিল। তোহান অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে রুদ্রের হিমশীতল চাহনির দিকে। রুদ্র কফির মগ সামনে টেবিলের উপর রেখে শান্ত স্বরে বলে, স্থির দৃষ্টিতে বলল, তোমার কি মনে হয়? প্রশ্নের পিঠে প্রশ্ন পেয়ে অবাক হলো না তোহান। সে রুদ্রকে কিছুটা হলেও চেনে। রুদ্র কোনো সোজা প্রশ্ন উত্তর দেওয়ার মানুষ নয়। তোহান চাপা হেসে বলল, অনেক কিছু মনে হচ্ছে, কিন্তু সঠিক বুঝে উঠতে পারছি না। তাই তো এই প্রশ্ন উত্তরটা পেলে শান্তিতে ঘুমাতে পারবো।
শেষ বাক্যতে এসে তোহানের গলার স্বর করুণ হয়ে উঠল। রুদ্রের হাতে মন গলেছে কিনা তা বোঝা গেল না। রুদ্র আগের মতো করে বলল, আব্রাহাম চৌধুরী রুদ্র সম্পর্কের মহত্ব যেন নিজে জীবনে একজনকে ভালোবেসে ঠকেছি। ঠকার কষ্ট আমি জানি। সেই মুহূর্তে পৃথিবীটা বড্ড অপছন্দের হয়ে ওঠে। সব শূন্য লাগে, অনুভূতিবিহীন এক জীবন। কিছু করার থাকে না। আর অরুর বিষয়ে অরুকে কষ্ট দেওয়ার মতো জঘন্য পাপ আমার দ্বারা হবে না। আমি নয় ঠকে পার হয়ে গিয়েছি, অরু যদি কখনো ঠকে তাহলেও পারবে না, হয়তো হারিয়ে ফেলতে পারি। কথাগুলো বলতে বলতে কোথায় যেন হারিয়ে যাচ্ছে রুদ্র। গলার স্বর কেমন যেন নরম হয়ে এলো। রুদ্র আটকে গিয়েছে অরুর মায়ায়। এই মায়াকে কি ভালোবাসা বলা যায়? কেউ জানে না। তোহান বুঝলো এই বিষয়ে রুদ্রকে আর না ঘাটানোই ভালো। তোহান প্রসঙ্গ পাল্টাতে বলল, হানিমুনে কোথায় যাওয়ার প্ল্যান করছে শুনি? আর হানিমুন? আমি আর অরু একসাথে কথা বলতে গেলেই কোনো না কোনো বিষয়ের জন্য ঝগড়া বাঁধবে। সেখানে দাঁড়িয়ে হানিমুন তো দূরের কথা, ডিভোর্স পেপার সাইন করতে হয় কিনা সেটাই দেখার। তোহান এবার আরও স্পষ্ট করে বুঝলো বেচারাদের সম্পর্ক এখনও পাহাড়ের শেষ চূড়ে রয়েছে। একটু নড়লেই কেল্লা ফাতে। বেচারার জন্য মায়াই হলো তোহানের। এর আগে ভাবতো তার কপালে বিয়ে করে শান্তি নেই, এখন দেখছে তার শালাবাবুরও একই দশা।